আমাদের বাংলাদেশের বাজার কিন্তু আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য বলা যায় উন্মুক্ত। রেগুলেটরি কমপ্লায়েন্স অত্যন্ত পুর, কিন্তু আমরা যখন কোথাও ঢুকতে যাই তখন রেগুলেটরি কমপ্লায়েন্স অত্যন্ত বেশি। থাইল্যান্ডের যে পেয়ারা খুবই চমৎকার, সুমিষ্ট এবং কালারফুল এবং সিডলেস, ওই সিডলেস পেয়ারা বা কালারফুল পেয়ারা বা এত সুমিষ্ট পেয়ারার সাথে কিন্তু কখনোই কম্পেয়ারেবল না। জাতিগত হিসেবে আমাদের উপরে গ্লোবাল রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মানে আস্থার সংকটটা খুব মারাত্মক। আমরা যতই গোছানো একটা সোসাইটি এক্সপোর্ট করার স্বার্থে আমরা যদি চাঁপাইনবাবগঞ্জের একটা বাগান দেখাই না কেন, ওনারা এটা দেখে সন্তুষ্ট হন না। কেন? কারণ এটা একটা ড্রয়িং রুমের মতো সাজানো গোছানো পরিবেশ আমরা নিয়ে দেখাই, কিন্তু ওনারা চিন্তা করেন এই বাগানটা তো অন্য বাগান থেকে বিচ্ছিন্ন কোনো এরিয়া না। কাজে এখানে পেস্ট ম্যানেজমেন্ট, তারপরে আপনার এই যে ধরেন পেস্টিসাইড রেসিডিউস, পেস্টিসাইড ইউজ এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের বিষয় ওয়েল ডকুমেন্টেড। এখন দেখা গেল যে একটা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস ওয়েল অ্যাড্রেস, এটা আমরা হয়তো সার্টিফাই করলাম, কিন্তু এটা বিশ্বের কাছে মর্যাদা পাইল না। যেমন কিনা বিএসটি মানে ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্রপারলি না হওয়ার কারণে প্রশ্ন এসে যায়, এবং বিশ্ব কিন্তু এখন ভ্যাপার হিট ট্রিটমেন্ট থেকে ইরেডিয়েশন প্রযুক্তিকেও নিয়ে আসতেছে। তো সেই বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করার সুযোগ সরকারেরও রয়েছে, করা উচিত, এবং বড় বড় ব্যবসায়ীরাও এখানে নিজ উদ্যোগে এটা কাজটা করতে পারেন। এবং এখানে আরেকটা বিষয় চমৎকারভাবে উঠে আসছে যে এসএমই উদ্যোক্তাদেরকে বড় জায়ান্ট কোম্পানির সাথে একটা কোলাবোরেশন, এটা যদি হয় না তাহলে এসএমইও টিকে থাকবে, এবং এসএমইকে ধরেন ইনভেস্ট বা এই ধরনের প্রযুক্তির ফ্যাসিলিটিসগুলো বড় কোম্পানিগুলো সৃষ্টি করে তাকে স্পেস দিবে, এবং একটা হ্যান্ড টু হ্যান্ড একটা বিজনেস কমিউনিটি, একটা সুন্দর একটা সম্ভাবনা এখানে আছে আর কি। আর যেমনটা বলছিলাম যে আমরা যেভাবে আম উৎপাদন করি বা যে ভ্যারাইটির ফল এবং ফসল উৎপাদন করি, সেটা বিশ্ব যা চায় সেটা আসলে আমরা না। হ্যাঁ, আর আমরা যা করি সেটা বিশ্ব চায় না, এটা হচ্ছে সমস্যা। তো এই সমস্যাটার ক্ষেত্রে বলতে হবে যে মানে বিএসটিআই সার্টিফিকেশনের কথা উঠে আসছে। বিএসটিআই সার্টিফিকেশন যেহেতু একটা ডোমেস্টিক একটা প্রতিষ্ঠান, তো আমরা তো ধরেন এক্সপোর্টের ক্ষেত্রে আমরা আমাদের স্ট্যান্ডার্ড বা কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমরা সার্টিফাই করবো, ওকে ওয়েল ফাইন, কিন্তু এই সার্টিফিকেশনের বাইরের জগতে গ্রহণযোগ্যতার প্রশ্নটা এই ক্ষেত্রে একটা অ্যান্সার হচ্ছে যে বাংলাদেশের রেগুলেটরি কমপ্লায়েন্স বা ইউরোপিয়ান ইউনিয়ন বা নর্থ আমেরিকান রেগুলেটরি কমপ্লায়েন্স বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের রেগুলেটরি কমপ্লায়েন্স কিন্তু ইউনিভার্সাল না, ইউনিক না। দেশ টু দেশ, কান্ট্রি টু কান্ট্রি কিন্তু ট্রিটমেন্ট বা রেগুলেটরি রিকোয়ারমেন্ট কিন্তু ভিন্ন। সে কারণে আমার দেশের সার্টিফিকেট যে অন্য জায়গায় গ্রহণ হবে সেটা না হওয়াটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে টার্গেট করতে হয় কি, যে টার্গেট বাস্কেটটা কোথায়, আমার এক্সপোর্ট বাস্কেটটা কোথায়, ওই কান্ট্রির রিকোয়ারমেন্টটা কি, সেটাকে কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসা। ভ্যালু এডিশনের ক্ষেত্রে মালয়েশিয়া, ফিলিপাইন বা থাইল্যান্ডের যে সমস্ত প্র্যাকটিস আমরা দেখি, আমরা কিন্তু সেইভাবে ওয়েল অ্যাড্রেস না, যে আমরা এই প্রযুক্তিগতভাবে যে ব্যানানা চিপস, এটা চিন্তাই করা যায় না, কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কিন্তু আছে ব্যানানা চিপস। তারপরে জ্যাকফ্রুটসের কথা উঠে আসছে, যে ভ্যারাইটি সিলেকশনের ক্ষেত্রে আমরা বোধহয় একটু মনোযোগী হওয়া দরকার, যে আসলে কোন জিনিসটাকে মানে একটু প্রিমিয়াম ভ্যারাইটি। ধরেন একটু আগে শুরুতেই অনুষ্ঠান শুরুর আগে আমরা যখন অনির্ধারিত আলোচনায় ছিলাম, তখন আমি একটা এক্সাম্পল নিয়ে আসি যে থাইল্যান্ডের যে পেয়ারা খুবই চমৎকার, সুমিষ্ট এবং কালারফুল এবং সিডলেস, তো এটা কিন্তু আমাদের দেশে অ্যাড্রেস করা যায়। আমাদের দেশে পেয়ারা আছে, কিন্তু আমাদের দেশের পেয়ারাকে কি আপনি থাইল্যান্ডের ওই পেয়ারার সাথে কম্পেয়ার করতে পারবেন? তা না। আমাদের পেয়ারাগুলো কিন্তু ডি শেপ, মানে শেপ সাইজ ঠিক নাই। তারপরে আমরা বিভিন্ন সময় চেষ্টা করি এটাকে প্রমোট করা, কিন্তু এটা কিন্তু বিশ্বের ওই সিডলেস পেয়ারা বা কালারফুল পেয়ারা বা এত সুমিষ্ট পেয়ারার সাথে কিন্তু কখনোই কম্পেয়ারেবল না। তো সেই কারণে আমরা আসলে ফলকে যখন টার্গেট করি, এবং কাঁঠালের কথা আসছিল, যে জ্যাকফ্রুটসের ক্ষেত্রে কিন্তু দেখবেন সমস্যা হচ্ছে কি, যে ফাইবার এবং আঠা, মানে বহির্বিশ্বের কাঁঠালগুলো যদি দেখবেন, কাঁঠালের কোষগুলোর মধ্যে কিন্তু ফাইবার নাই, কিন্তু আমাদের এটা কিন্তু চুলের মতো একটা ফাইবার তৈরি হয়। এটা কিন্তু আসলে মানে কনজিউমারের কাছে এতটা, আমরা নিজেরাও জানি, কিন্তু ম্যাক্সিমাম কাঁঠালের কিন্তু এই ফাইবার সমৃদ্ধ। এবং আর আমরা আসলে ব্লেসড ফ্রম দি গড, যে আমাদের এই ফার্টাইল একটা ল্যান্ড, এখানে কারো কিছু করতে হয় না, যে কারণে জঙ্গলের মধ্যে একটা কাঁঠালের বাগান এমনি গড়ে ওঠে, একটা পাকা কাঁঠাল পড়ে গেলে এখান থেকে গাছ, এভাবেই সৃষ্টি। আমরা যারা বাংলাদেশে আমরা যারা উৎপাদন করি, আর যে মার্কেটটাকে আমরা টার্গেট করি, সমস্ত বড় লোকদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে, নর্থ আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন। তো সেখানে এই যে ট্রাভেল করার জন্য দেখেন, আমাদের নেইবারিং কান্ট্রি থাইল্যান্ড, তারা কিন্তু তাদের মার্কেটটা হচ্ছে কোরিয়া, জাপান, মানে এশিয়া, মানে এই রিজিয়নের মধ্যে মোটামুটি 4-6 ঘন্টার একটা ফ্লাইটে গিয়ে জিনিসটা পৌঁছায় যেতে পারে। সেই ক্ষেত্রে নর্থ আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নে পৌঁছতে ধরেন মোর দেন 24 আওয়ার্স টাইম। এটা যদি একেবারে বিমানে চিন্তা করি,
আর কার্গো হলে তো এটার একটা শিডিউলের, কার্গো বিমান শিডিউলের ব্যাপার আছে। সো অনেকগুলো ইস্যু। তো এখানে আসলে সবারই নিজস্ব দায়িত্ব আছে। যে দায়িত্বটা যদি ধরেন কৃষিবিদ, উদ্যোক্তা, বড় কোম্পানি, সরকার, ডেভেলপমেন্ট পার্টনার, সবার মানে আন্তরিক প্রচেষ্টা যখন ইন্টিগ্রেশন না হবে ফর দি সেক অফ নেশন, ফর দি সেক অফ ইকোনমি, ততদিন এটা সাস্টেনেবল বা হবে না। প্রসেস কমোডিটিজের কথা চিন্তা করেন, এটা ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ISO 22000, এটা আমাদের সাপোর্ট দেওয়া সম্ভব। এবং ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ওয়াইজ যদি চিন্তা করেন, এটা যেমন ড্রাইড ফ্রুট, তারপরে পিকল, তারপরে চাটনি, তারপরে ড্রিঙ্কস বা জুস, এই কন্টেনার বেস কমোডিটি মানে ভার্টিক্যাল প্রোডাক্ট যখন হবে ইন্ডিভিজুয়াল, তখন এখান থেকে আমাদের যে এক্সিস্টিং সার্টিফিকেশন প্রসেস আছে আমরা সার্টিফিকেশন দিচ্ছি। এবং এই সিস্টেমটা তো এখন অনলাইনও হয়ে গেছে অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ একজন উদ্যোক্তাকে আমার মানে আঙ্গিনা পর্যন্ত আসতেও হবে না, তাকে ঘরে বসেই সেই সিস্টেমটা তে অ্যাপ্লিকেশন করলে আমাদের মানে অ্যাকশন শুরু হয়ে যাবে। তো আমাদের ডিউ প্রসেসের ভিতর দিয়ে আমরা আমাদের ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা সবার জন্য সুন্দরভাবে আমাদের মানে অ্যাপ্লিকেশন হওয়ার কারণে হয় কি যে এখানে রেড ট্যাপিং বা কারো কাছে অবহেলাজনিত ফেলে রাখা কাজ, এটার কোনো সুযোগ নেই, কারণ সিস্টেমের মধ্যে সে দেখাবে কোন ডেস্কে জিনিসটা পড়ে আছে। সো এই সিস্টেমটা আমরা লঞ্চ করতেছি, হয়ে গেছে। তো এখানে আমাদের সাপোর্ট যেগুলো দেওয়া হবে। এবং আরও ইনোভেটিভ কিছু প্রোডাক্ট যদি সামনে আসে, যেনারা উদ্যোক্তারা চিন্তা করতেছেন যে চাঁপাইনবাবগঞ্জের এই ভাই, ওনাদের এই সমস্ত প্রোডাক্টে যদি কোনো স্ট্যান্ডার্ডাইজ সাপোর্ট দেওয়া হয়, নতুন স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট বা সার্টিফিকেশন, উই আর রেডি ফর দ্যাট। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি আবারও বলছি যে এটা হচ্ছে বিএসটি এর সমস্ত সার্ভিস হচ্ছে ডোমেস্টিক মার্কেট, কিন্তু এক্সপোর্ট মার্কেটের ক্ষেত্রে ওই এক্সপোর্ট বাস্কেটের কমপ্লায়েন্সটাকে প্রায়োরিটি দিতে হয়। এছাড়া একটা ফ্যাসিলিটিস আছে, যে সমস্ত দেশের লুজ রেগুলেটরি কমপ্লায়েন্স, যেমন আফ্রিকান কোনো কান্ট্রি যদি আমি চিন্তা করি, যারা এই দেশের সরকারি কোনো সংস্থা একটা সার্টিফাই করেছে, তাতে তারা হ্যাপি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তার জন্য একটা স্ট্রেংথ। কিন্তু যখন এটা আপনি এই ধরেন স্ট্রং রেগুলেটরি কান্ট্রি যারা আছে, ধরেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা কিন্তু শুধু আপনার ফিনিশ প্রোডাক্টের চিত্রটা দেখেই কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তারা আপনাদের ফিল্ড দেখবে, আপনাদের জাত নির্বাচন প্রক্রিয়া দেখবে, আপনি পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখবে, তারপরে দেখবে মানে পেস্টিসাইড রেগুলেশন মেনটেন করা হচ্ছে কিনা, এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস মেনটেন করা হচ্ছে কিনা, এবং ফিনিশ প্রোডাক্টের মধ্যে MRL আপনি কি জানেন কিনা যে পেস্ট দিছিলেন, সেটার পেস্টিসাইড রেসিডিউস এখানে রয়ে গেছে রেসিডিউ, তো সেটা কি আপনার জানা আছে কিনা? আমরা তো এই জিনিসগুলো জানি না, আমাদের লোকাল মার্কেটের জন্য লাগে না, কিন্তু বাট আমরা যেন তেন জিনিস আমরা অ্যাকসেপ্ট করতেছি। কিন্তু যখন আপনি ডেভেলপ কান্ট্রিতে মার্কেটগুলো ধরতে যাবেন, তখন এই ইস্যুগুলোকে ওয়েল অ্যাড্রেস করতে হবে, এবং অত্যন্ত অথেন্টিক, ক্রেডিবল এবং কোনো ধরনের গাফিলতি ছাড়া এই সিস্টেমটা হলে, তখন একবার যখন আস্থা অর্জন করবেন, তখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনার মানে একটা সাস্টেনেবল জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। আর এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখবেন আমাদের বাংলাদেশের বাজার কিন্তু আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য বলা যায় উন্মুক্ত। রেগুলেটরি কমপ্লায়েন্স অত্যন্ত পোর, কিন্তু আমরা যখন কোথাও ঢুকতে যাই তখন রেগুলেটরি কমপ্লায়েন্স অত্যন্ত বেশি। এটা মানে এখানে যারা আছেন ওনারা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে, আমরা আমাদের মানে ফ্রেন্ড নেশন যারা আছে তাদের সাথে নেগোসিয়েশন স্কিলটা বাড়াইতে হবে। ভাই আমি তোমার কাছ থেকে খেজুর নিয়ে খাই, তুমি আমার কাছ থেকে আম বা জুস নাও। এই যে বাইলেটারাল, মানে আমি যার কাছ থেকে যেন তেনভাবে যা তা জিনিস কি, বাংলাদেশ কিন্তু একটা বিরাট বাজার। আপেল বলেন, মালটা বলেন, বা নাশপাতি বলেন, আঙ্গুর বলেন, আমরা ইম্পোর্ট করে খাই না খেজুর। রমজান মাসে যে পরিমাণ খেজুর বাংলাদেশে খাওয়া হয়, বাংলাদেশ কি খেজুর উৎপাদন হয় না? তাহলে আমরা যার কাছ থেকে নিচ্ছি বিনা বাধায়, তার কাছে কেন নয় আমার দুইটা জিনিস বিক্রি করা? সেক্ষেত্রে আমার ডিপ্লোমেসি ডেভেলপ করতে হবে, যে নেগোসিয়েটিং স্কিল বাড়াইতে হবে। এবং ব্র্যান্ডিং বাংলাদেশের জন্য তো এখানে ডিপ্লোমেটসদের কাজ করার সুযোগ আছে, যে ভাই আমার দেশে এত সুমিষ্ট আম, এত কম দামে, তুমি নাও, নিয়ে একদম বিনামূল্যেই খেয়ে দেখো। কিন্তু বিনামূল্যে বিদেশি অতিথিকে খাওয়ানোর সুযোগ নাই, কারণ খাওয়াইতে গেলে ওই দেশে নিয়ে যাইতে হবে। নেওয়ার সময় 2 ক্রেট মালের মধ্যে আপনি কি পোকা নিয়ে গেছেন, তার মানে বায়োসিকিউরিটি নষ্ট করে দিলেন, সেটা বিনামূল্যে খেতে চাইবে না। তাহলে যা যাবে কমপ্লায়েন্স করেই, মানে কমপ্লায়েন্সের ভিতর দিয়ে যেতে হবে। সো এটা হচ্ছে, যখন আপনি বিদেশের বাজারে কোনো একটা ট্রেড ফেয়ার হবে, তখন মনে করেন আপনি থাইল্যান্ডে অ্যাটেন্ড করবেন, তখন শর্ত হচ্ছে যে ওখানে অ্যাটেন্ড করার ফলে আপনি যে সমস্ত সামানা নিয়ে গেছেন, আপনার নিজ দায়িত্বে ওই সামানা ওখান থেকে ফেরত আনতে হবে। আপনি যে বিতরণ করে দিয়ে আসবেন সেটা তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ এটার মধ্যে কী আছে সে জানে না। আপনি কিন্তু ট্রেড ফেয়ারের জন্য গেছেন, বলা হবে যে আপনি এটা যত্রতত্র ফেলে যাবেন না, কাউকে উপহার দিবেন না, গিফট দিবেন না, আপনি নিজ জিম্মায় কার্টনে করে আপনার মালামাল ফেরত নিয়ে। তার মানে ওরা চায় না যে ওদের বায়োসিকিউরিটি কোনোভাবেই নষ্ট হোক। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।